আচ্ছা, এটা যা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা ডাকনাম যাকে বলি আমেরিকা, তারা আসলে ফুটবল প্লেয়িং নেশন নয়। তাদের বেসবল, বাস্কেটবল এই খেলা নিয়ে তাদের বছরের পর বছর কেটে যায়। ফুটবলে 1994 সালে একটা বিশ্বকাপ সেখানে আসর বসেছিল, তারপর এই 2026। মাঝখানে ডেভিড বেকহাম থেকে লিওনেল মেসি তারা এখানে পা রেখেছেন, অতীতে পেলেও পা রেখেছেন সেখানে ফুটবলের সামগ্রিক উন্নয়নের জন্য। কিন্তু আসলে আমেরিকার সাধারণ মানুষ কি ফুটবল ভালোবাসেন? সাধারণ মানুষ যদি ফুটবল ভালোবাসতেন, তারা যদি প্রাণের খেলা মনে করতেন, তাহলে সরকারও নিশ্চয়ই সেভাবে দেখত। একটা গাছ থেকে পড়ে যাওয়া বিশ্বকাপ বোধহয় তাদের উঠোনে এসে পড়েছে, এবং তারা সেই বিশ্বকাপ ফুটবলকে সেই গুরুত্ব দিচ্ছে না যে গুরুত্বটা অন্তত পৃথিবীতে যারা ফুটবল প্লেয়িং নেশন, আসলে পৃথিবীর সবচেয়ে বড় খেলা, সবচেয়ে বেশি মানুষ যে খেলার সঙ্গে ইনভলভ, এই ফুটবল বা সকার, আমেরিকানরা সেইভাবে হয়তো দেখছে না, সরকার তো দেখছেই না। কয়েকটা ঘটনা পরপর বলে যাচ্ছি। একটা দ্বিচারিতা আন্তর্জাতিক রাজনীতির কিছু কদর্য রূপ কিন্তু বেরিয়ে আসছে এক্ষেত্রে, যে দ্বিচারিতা ফিফার পক্ষ থেকে। এবং এটা কোথায় যেন একচক্ষু নীতি আমেরিকা বলেই বোধহয়, বড় দাদা তো, সেই কারণে বোধহয় কিছু বলা সম্ভব হচ্ছে না। দেখুন, কয়েকটা গল্প আপনাদের সামনে বলি, উদাহরণ যেরকম আসছে হাতের কাছে। বিশ্বকাপ তো এখনও শুরু হয়নি, অথচ বিতর্ক ও বিশৃঙ্খলা কিন্তু এই টুর্নামেন্ট ঘিরে চলছেই। সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সহ আয়োজক, মানে অন্যতম আয়োজক এই মার্কিন যুক্তরাষ্ট্র, আর এই দেশটির স্টেট ডিপার্টমেন্ট। প্রচুর স্টেট নিয়ে তো মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলে, যে কারণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন ভ্রমণ নীতি এবং অভিবাসন সংক্রান্ত যা বিধিনিষেধ রয়েছে, তা কিন্তু একের পর এক ফুটবলার, ফুটবল কর্মকর্তা, সাংবাদিক ও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত যে সমস্ত সমর্থকরা, যারা কালারফুল করে তোলে বিশ্বকাপকে, তারা কিন্তু সমস্যার মুখোমুখি হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তি সেটা তো ইরান, সবাই জানি আমরা। তবে ইরানের যেটা এই মুহূর্তে লেটেস্ট আপডেট রয়েছে, ইরানের কিন্তু ফুটবলারদের তাদের খেলতে হবে, এবং খেলার সুযোগটা তারা হয়তো পাচ্ছে, কিন্তু খেলে তাদের যে কি বলবো, ম্যাচের পরের যে একটা ফ্যাটিক থাকে বা টায়ার্ড থাকে, সেটাকে দমন করার জন্য একটু সময় লাগে, সেটা তো তারা পারবে না। টিম হোটেলে নয়, তাদের দৌড়তে হবে এয়ারপোর্টে, আবার গিয়ে মেক্সিকোতে গিয়ে থাকো, আবার এসো। মানে ডেলি প্যাসেঞ্জারই করতে হবে আর কি মার্কিন যুক্তরাষ্ট্রে। তাদের শুধু খেলাটুকুর ছাড়পত্র দেওয়া হয়েছে। তো ইরান নিয়ে আসছি বাকি কথায়। কিন্তু বিশ্বকাপের আরও বেশ কিছু আয়োজক, অংশগ্রহণকারী, তারাও কিন্তু, বা প্রতিনিধিরা, তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে। আচ্ছা, ইরাক আর ইরান তো বর্তমানে এক নয়। একসময় উপসাগরীয় যুদ্ধ বা সাদ্দাম হুসেন ইত্যাদি ইত্যাদি নিয়ে আমেরিকা ইরাকের যুদ্ধ গোটা পৃথিবীতে বেশ সমাদৃত, মানে সবাই জানি সে বিষয়টা, বিশেষ করে গত শতাব্দীর শেষ ভাগ থেকে 1991 সেখান থেকে শুরু। কিন্তু ইরাকে তো বর্তমানে আমেরিকার প্রিয় সরকার সেখানে রয়েছে। ইরাকের সঙ্গে এই সমস্যা কেন? বিশ্বকাপ খেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখে পড়েন ইরাকের তারকা স্ট্রাইকার আইমান হোসেন। বিশ্বকাপের এই তারকা স্ট্রাইকারকে ঘিরে কিন্তু ইরাকে প্রচুর উদ্দীপনা, বিশেষ করে মিডল ইস্টে। শিকাগো উইহার বিমানবন্দরে তার মোবাইল ফোন পরীক্ষা করা হয়। শেষ পর্যন্ত তাকে, যদিও আমেরিকাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়, কিন্তু দলের যে টিম ফটোগ্রাফার তালাল সাহালকে 10 ঘন্টার বেশি সময় ধরে আটকে রাখা হয়েছিল। তারপরেও তাকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। ইরাকি ফুটবলের অন্যতম বড় তারকা এই হুসেন, যার গোলে 40 বছর পর বিশ্বকাপে যোগ্যতা নির্ণয় করে ইরাক। ফলে কিন্তু এটা একটা সাংঘাতিক ঘটনা ইরাক জুড়ে। তাদের দেশের 1 নম্বর স্ট্রাইকার, 1 নম্বর তারকাকে এরকমভাবে হেনস্থা করা, যেটা মানবতাকেই লঙ্ঘন করা হয়। অন্যদিকে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, AIPS পুরো অর্থ, AIPS ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে যে বহু ইরানি ও আফ্রিকান সাংবাদিকদের
বিশ্বকাপে কভার করার জন্য প্রয়োজনীয় ভিসা দেওয়া হয়নি। সংস্থাটির বক্তব্য, কিছু সাংবাদিকদের এমন ভিসা দেওয়া হয়েছে যাতে তারা যদি কানাডা বা মেক্সিকোতে যায় তাহলে তারা কিন্তু আর আমেরিকাতে আসতে পারবে না। মানে তুমি হয় আমেরিকায় যাও অথবা মেক্সিকো বা কানাডায় যাও, তিনটে দেশে একসঙ্গে তুমি পারবে না। দেখ কে কেমন সাংবাদিকতা, মানে ঘুরতে যাওয়া হবে আর কি, মানে বিশ্বকাপ কভার করাটা হবে না। এক্ষেত্রে কিন্তু সম্মুখীন হতে হচ্ছে ফিফাকে এই প্রশ্নের, যে তিনটে দেশ জুড়ে আয়োজন, যাদের মধ্যে রাজনৈতিক সমস্যা বা ভিসার নানান রকমের, তাহলে কিন্তু বিশ্বকাপ কভার করতে অসুবিধা হবে, বিশ্বকাপ আয়োজন করতে কিন্তু অসুবিধা হবে। মানে এত অসুবিধার মধ্যে কিন্তু অতীতের কোনো ফিফা বিশ্বকাপ পড়েনি। এআইপিএস বলেওছে যে এটি খেলাধুলার মূল যে চেতনা, যে স্পিরিট, তার পরিপন্থী টোটাল সিস্টেমটা, একদম তাই। এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু মানে মরক্কোর সমর্থকরাও। মরক্কো জাতীয় দলের সমর্থক সংগঠনের প্রধান আজিজউদ্দিন আল আত্তারাউই জানিয়েছেন তার সংগঠনের 42 জন আবেদনকারীর মধ্যে 40 জনেরই মার্কিন ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। অথচ তারা আগেই ম্যাচের টিকিট, হোটেল, যাতায়াত ইত্যাদি যাবতীয় অর্থ খরচ করেছে, প্রচুর খরচ হয়েছে, এবং সেটা ওদের হিসাবে 20,000 মরক্কান দিরহাম পর্যন্ত পৌঁছেছে। অথচ শেষ পর্যন্ত যদি এই ছাড়পত্র না পায় তাহলে কি টাকাটা জলে যাবে? এটা তো একটা প্রশ্নচিহ্ন। মিসিসিপির জলে বোধহয় চলে যাবে এই অর্থ। শুধু আফ্রিকা বা মধ্যপ্রাচ্য না, সমস্যায় পড়েছে স্কটল্যান্ডের সমর্থকরাও। ভাবতে পারছেন, স্কটল্যান্ড ইউরোপের একটা তথাকথিত উন্নত দেশ, অবশ্যই ইউরোপের একটা কান্ট্রি। তারাও তাদের সমর্থকরা, বহু সমর্থক জানিয়েছে তাদের কিন্তু ইএসটিএ অর্থাৎ ইলেকট্রনিক সিস্টেম অফ ট্রাভেল অথরাইজেশন আবেদন প্রথমে অনুমোদিত হলেও হঠাৎ করে সেই স্ট্যাটাস পরিবর্তন হয়েছে ট্রাভেল নট অথরাইজড। এই ঘটনাও দেখা যাচ্ছে। ফলে বিশ্বকাপ শুরুর মাত্র এই 1-2 দিন বাকি আছে, তার আগে কিন্তু হাজার হাজার পাউন্ড ক্ষতির আশঙ্কা করছে তারা। আরও একটা বিতর্কের জন্ম দিয়েছে সোমালিয়ার রেফারি ওমর আরতানে, যার ঘটনাটি কিন্তু রীতিমতো মানে নাড়াচাড়া পড়ে যাওয়ার অবস্থা। 2025 সালের CAF বর্ষসেরা পুরুষ রেফারি হিসেবে নির্বাচিত হন আরাতান। বিশ্বকাপ ইতিহাসে প্রথম সোমালিয়ান ম্যাচ অফিসিয়াল হিসেবে তার যাওয়ার কথা ছিল, কিন্তু মায়ামিতে পৌঁছানোর পর তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। ভাবছেন, মানে সোমালিয়া পৃথিবীর একটা অনুন্নত দেশ, তথাকথিত অনুন্নত দেশ, সেখানকার একজন ফুটবলের প্রতিনিধি হিসেবে, অফিসিয়াল হিসেবে সেখানে আসছে, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফুটবলের স্পিরিট, স্পোর্টসের স্পিরিট এখানে কোথায়? একেবারে জলাঞ্জলি হয়ে যাচ্ছে গোটা বিষয়টি। পরে ফিফা নিশ্চিত করে তাকে বিশ্বকাপের দায়িত্ব পালন করতে পারবে না। ফিফা বলছে যে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া যাবে না। অর্থাৎ ফিফা নিজে ঢোক গিলছে। তারই পুরস্কৃত, তারই অনুমোদিত একজন রেফারি, বিশ্বসেরা রেফারি, সে কিন্তু ম্যাচ কমিশনার বা ম্যাচ রেফারি, সে কিন্তু প্রবেশ করতে পারছে না। কিসের ভয়? কার ভয়? বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে যার হাতে শান্তি পুরস্কার তুলে দেওয়া হয়েছিল ফিফার পক্ষ থেকে, তার ভয়। ঠিক সেটাই তো দেখা যাচ্ছে। এই ঘটনা কেন ঘটছে? ফিফা যেটা করছে, এটা কি স্পোর্টসের স্পিরিটকে কি মেনে নেওয়া যাচ্ছে, বা স্পোর্টসের স্পিরিটের সঙ্গে কি যাচ্ছে সমান্তরালভাবে? সোমালিয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক ফুটবলার সিসে আদেন আফসির বলেন, তাকে প্রবেশ করতে না দেওয়া শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটা ফুটবলের ন্যায় বিচার, যোগ্যতা ও ফেয়ার প্লের মূল আদর্শকে আঘাত করেছে। একদম ঠিক কথা, আমরাও সেই কথাই বলছি। এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রকাশ্যে এই পরিস্থিতির সমালোচনা করেছেন। তিনি বলছেন, নির্দিষ্ট কিছু দেশের সাংবাদিকদের ভিসা না দেওয়া, কোচেদের আবেদন প্রত্যাখ্যান করা কিংবা দলগুলোর জন্য সীমিত মেয়াদের ভিসা প্রদান, এসবই বিশ্বকাপের মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত। ইয়েস, ফুটবলকে সবসময় বলা হয় যে বিভাজনের নয়, ঐক্যের সেতুবন্ধন। আফ্রিকা মহাদেশে দুটো দেশের মধ্যে যুদ্ধ চলছিল, শুধুমাত্র ফুটবল সম্রাট পেলের ম্যাচের জন্য সে দেশ দুটি যুদ্ধবিরতি ঘোষণা করে। এক ফুটবল সম্রাট পেলে আর দুই ফুটবল। এরা যখন এক হয় সেখানে কিন্তু যুদ্ধ থেমে যেতে পারে। অথচ যুদ্ধের যাবতীয় পরিস্থিতি, মাল মশলা, মেটেরিয়াল সমস্ত কিছু মজুদ রেখেই বিশ্বকাপ হচ্ছে। এটা কি যে স্পোর্টসের যে শান্তির বার্তাকে বহন করছে? একদম করছে না। বিশ্বকাপ শুরুর আগে ভিসা জটিলতা, প্রবেশ নিষেধাজ্ঞা, প্রশাসনিক বাধা, সেই আদর্শকে কিন্তু বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। এখন দেখার বিষয়, মাঠের ফুটবলের চেয়ে বাইরের এই বিতর্কগুলো শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে। অলিম্পিকের পর তো সবচেয়ে বড় ক্রীড়া আসর এই বিশ্বকাপ ফুটবল। আচ্ছা, আমি কয়েকটা ঘটনা না বললে এই ভিডিওর কোনো দাম থাকবে না। রাশিয়াকে কেন নেওয়া হয় না? ইউরোতে কেন তাদের খেলতে দেওয়া হয়নি শেষ ইউরোতে, 2024 ইউরোতে?
কেননা রাশিয়া আর ইউক্রেন একসময় যারা দুটো একটা রাষ্ট্র ছিল, তারা এখন যুদ্ধে লিপ্ত হয়েছে, যুদ্ধের বিরোধী ফিফা। তাই রাশিয়া কি পৃথিবীর মানচিত্রের শক্তির হিসাবে একটু দুর্বল হয়ে পড়েছে বলে কি রাশিয়াকে বয়কট করা যায়? আর আমেরিকাকে বয়কট করা যায় না, কেননা আমেরিকার হাতেই এই পৃথিবীর অধিকাংশ অর্থনৈতিক শাসনভার। সে কারণেই কি এই রকম পক্ষপাতিত্ব? এই যে ইসরায়েল আর প্যালেস্টাইন যুদ্ধে লিপ্ত হয়েছে, প্রকাশ্যে ইসরায়েলের পক্ষ নিয়েছে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। প্রকাশ্যে পক্ষে নেওয়া কি যুদ্ধের নামান্তর নয়? একই দোষে দুষ্ট কি মার্কিন যুক্তরাষ্ট্র নয়? তাহলে ফিফার সেই মেরুদণ্ড কোথায়, যে মেরুদণ্ড 1966 সালে দেখা গেছিল? 1966 সালে নর্থ কোরিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ইংল্যান্ডের, এবং 1966 সালে বিশ্বকাপের আসর বসে ইংল্যান্ডে। এবং সেই সময় ফিফা এতটাই মেরুদণ্ডপূর্ণ ছিল, যদি এই যুদ্ধ থেকে না প্রত্যাহার করো তুমি, তাহলে বিশ্বকাপ অন্যত্র স্থানান্তরিত হবে। 1966, আজকে 2026, 60 বছর অতিক্রান্ত, এবং ফিফা যথারীতি চিংড়ি মাছের মতো হয়ে গেছে, কোনো মেরুদণ্ড নেই। আচ্ছা, তখন বিশ্ব রাজনীতিতে ইংল্যান্ড অর্থাৎ ইউকের ক্ষমতা হস্তান্তরিত হয়েছিল 47, 46, 48-এর মধ্যে গোটা পৃথিবী থেকে। সে কারণে কি তারা দুর্বল ছিল বলে মেরুদণ্ড তার দেখানো সম্ভব হয়েছিল? বিশ্ব রাজনীতির এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু এই ফিফার বর্তমান অবস্থান এবং বিশ্ব রাজনীতির বর্তমান অবস্থান কিন্তু খুব প্রকট হচ্ছে। যেটা আজ যাই হোক, কে বিশ্ব মানচিত্রে বড়দা কে ছোটদা এসব জানার দরকার নেই, কিন্তু এই যে খেলার মাঠের জায়গাটা, এটা তো রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত ছিল। এটা তো সত্যি রাজনীতিমুক্ত হওয়া উচিত ছিল। আমরা যখন এই সামান্য কলকাতা ময়দান রাজনীতিমুক্ত হবে কি হবে না এই নিয়ে প্রশ্ন তুলি, সেখানে এই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ময়দান যখন রাজনীতির দোষে দুষ্ট থাকে, তখন কি এই প্রশ্ন তুলতে পারি? সে প্রশ্ন তোলা কি সত্যি সাজে? ভিডিওটি ভালো লাগার অথবা খারাপ লাগার কোনোটাই নয়, ভিডিওটি ভাবতে বলছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন এবং এর মধ্যেও বিশ্বকাপকে এনজয় করবেন, কেননা আমাদের ব্রাজিল বা আর্জেন্টিনা, জার্মানি বা ফ্রান্স, পর্তুগাল তারা খেলবে, সুতরাং এনজয় তো করতেই হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।